স্টোরি বাংলা। গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা। আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন শুভজিৎ ঘোষের কলমে স্মৃতিভ্রংশের রহস্য। গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধার আমি শিউলি। শুরু হচ্ছে স্মৃতিভ্রংশের রহস্য। শহরের প্রান্তে কাঁচ আর ইস্পাতের অত্যাধুনিক স্থাপত্যে মোড়া ইনোভা রিসার্চ ইনস্টিটিউট শুধু দেশের নয়, গোটা বিশ্বের বিজ্ঞান মহলে এক সম্ভ্রমের নাম। এখানে সাধারণ কোনো গবেষণা হয় না, এখানে জন্ম নেয় ভবিষ্যতের স্বপ্ন, উন্মোচিত হয় অসাধ্য সাধনের পথ। কৃত্রিম বুদ্ধিমত্তা, নিউরোসায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞানের প্রতিটি জটিল শাখায় এই প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। এই প্রতিষ্ঠানের নেপথ্যে ছিল অমনিটেক সলিউশন নামে এক বহুজাতিক সংস্থা, যারা প্রকাশ্যে মানব কল্যাণের জন্য প্রযুক্তি গবেষণায় অর্থলগ্নি করলেও গোপনে তাদের একটি শাখা প্রজেক্ট সেরিব্রামের মাধ্যমে মন নিয়ন্ত্রণ এবং সামরিক প্রযুক্তির উন্নয়নে কাজ করত। কিন্তু এই খ্যাতির আড়ালেই যে একদিন নেমে আসবে এক ভয়ঙ্কর কালো ছায়া, তা কেউ কল্পনাও করতে পারেনি। ডক্টর অদিতি শর্মা, ইনস্টিটিউটের তরুণতম এবং সম্ভবত সবচেয়ে প্রতিভাবান নিউরোসায়েন্টিস্ট, সেদিন সকালে তার ল্যাবে খুব গভীর মনোযোগে কাজ করছিলেন। মানুষের স্মৃতি, চেতনা এবং অবচেতন মনের জটিল জাল ভেদ করাই তার গবেষণার মূল বিষয়। তার টেবিলের ওপরে ছড়ানো অসংখ্য নিউরাল নেটওয়ার্কের ডায়াগ্রাম, ব্রেন স্ক্যানের রিপোর্ট আর জটিল সব গণনার কাগজ। কফির কাপটা কখন যে ঠান্ডা হয়ে গেছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। তার মনের ভেতর তোলপাড় চলছিল ডক্টর অরুণাভ চ্যাটার্জির সাম্প্রতিক এক সেমিনারে বলা কিছু কথা নিয়ে। স্মৃতি শুধু অতীত নয় অদিতি, স্মৃতি হলো পরিচয়ের ভিত্তি, আর সেই ভিত্তিকে যদি নিয়ন্ত্রণ করা যায় তবে মানবতাকে নতুন করে সংজ্ঞায়িত করা সম্ভব। কথাগুলো অদিতিকে একই সঙ্গে অনুপ্রাণিত এবং শঙ্কিত করেছিল। হঠাৎ করেই ইনস্টিটিউটের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে একটা তীক্ষ্ণ কর্কশ সাইরেনের শব্দ পুরো বিল্ডিংটাকে কাঁপিয়ে দিল। অদিতি চমকে উঠলেন। এমন ঘটনা এই প্রতিষ্ঠানে আগে কখনো ঘটেনি। তিনি দ্রুত তার ল্যাব থেকে বেরিয়ে করিডোরে আসতেই দেখলেন সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা উত্তেজিতভাবে ছোটাছুটি করছে। তাদের মুখে চোখে চরম উদ্বেগের ছাপ। এ কি হয়েছে? অদিতি পরিচিত একজন রক্ষীকে জিজ্ঞাসা করলেন। রক্ষীটি হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে। ডক্টর অরুণাভ চ্যাটার্জির ল্যাবে। ডক্টর অরুণাভ চ্যাটার্জি ইনস্টিটিউটের মুকুটমণি, কিছুটা খ্যাপাটে কিন্তু প্রখর দূরদৃষ্টি সম্পন্ন এক বিজ্ঞানী। তার গবেষণা ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং মানব মস্তিষ্কের মধ্যে এক অভূতপূর্ব সরাসরি সংযোগ স্থাপন নিয়ে, এক নিউরাল সিঙ্ক প্রযুক্তি। তিনি এমন এক ইন্টারফেস তৈরি করার চেষ্টা করছিলেন যা শুধু মানুষের চিন্তা শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেওয়াই নয়, বরং একজনের জ্ঞান ও অভিজ্ঞতাকেও অন্যজনের মস্তিষ্কে সরাসরি প্রতিস্থাপন করতে পারত। এর অর্থ কয়েক দশকের অর্জিত জ্ঞান মুহূর্তের মধ্যে সঞ্চারিত হতে পারত, ভাষাগত বাধা দূর হতে পারত, এমনকি দুরারোগ্য মানসিক ব্যাধিরও চিকিৎসা করা সম্ভব হতো। কিন্তু এই প্রযুক্তির উল্টো পিঠ ছিল আরো ভয়ঙ্কর। মানব মনকে প্রোগ্রাম করা, স্মৃতি মুছে ফেলা, এমনকি ব্যক্তির মৌলিক চিন্তাভাবনাকেও নিয়ন্ত্রণ করা এক অকল্পনীয় ক্ষমতা। ডক্টর চ্যাটার্জি প্রায় বলতেন, এ হলো প্রমিথিয়াসের আগুন। মানবতাকে আলোকিতও করতে পারে, আবার ভস্মীভূতও করতে পারে।
তিনি সম্প্রতি অমনিটেকের প্রজেক্ট সেরিব্রামের অর্থনৈতিক চাপের মুখে পড়েছিলেন তার গবেষণার দিক পরিবর্তন করার জন্য, যা তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন। অদিতি আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গেলেন ডক্টর চ্যাটার্জির ল্যাবের দিকে। করিডরের শেষ প্রান্তে কাঁচের দেওয়াল ঘেরা বিশাল ল্যাবটার সামনে তখন উপচে পড়া ভিড়। নিরাপত্তা প্রধান বিক্রম সেন, প্রাক্তন সেনা গোয়েন্দা, যার শীতল দৃষ্টি আর তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতার জন্য পরিচিত, তার সঙ্গীদের নিয়ে কোনো মতে ভিড় সামলাচ্ছেন। তার কপালে চিন্তার গভীর রেখা, চোয়াল শক্ত। অদিতি ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতেই এক ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। ডক্টর চ্যাটার্জির অত্যাধুনিক ল্যাবটা যেন কোনো এক বিধ্বংসী ঝড়ের পর লণ্ডভণ্ড হয়ে গেছে। দামি যন্ত্রপাতিগুলো ভাঙা, জটিল সার্কিট বোর্ডগুলো ছিঁড়ে ফেলা, কম্পিউটার স্ক্রিনগুলো চুরমার, আর ঘরের মাঝখানে রক্তের একটা ছোটখাটো ডোবার মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন স্বয়ং ডক্টর অরুণাভ চ্যাটার্জি। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন, পরনে সাদা ল্যাব কোট, রক্তে রাঙা। অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়েছে। বিক্রম সেনের শান্ত কিন্তু কঠিন কণ্ঠস্বর শোনা গেল। পুলিশও আসছে, কিন্তু কিন্তু তার গবেষণার সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা, তার তৈরি করা সেই বিশেষ প্রোটোটাইপ নিউরাল চিপ, যা দিয়ে তিনি মানব মস্তিষ্ক আর এআই এর মধ্যে সংযোগ স্থাপনের পরীক্ষা করছিলেন, এমনকি তার ব্যক্তিগত ল্যাপটপটাও উধাও। অদিতির বুকের ভেতরটা হিম হয়ে গেল। এ তো সাধারণ কোনো ডাকাতি বা দুর্ঘটনা নয়, এর পিছনে আছে কোনো গভীর সুপরিকল্পিত ষড়যন্ত্র। কেউ বা কারা, সম্ভবত অমনিটেকের সেই গোপন শাখা, ডক্টর চ্যাটার্জির সেই ভয়ঙ্কর যুগান্তরকারী আবিষ্কার, সেই নিউরাল চিপের প্রযুক্তি চুরি করতে চেয়েছিল। আর সম্ভবত তিনি বাধা দিতে গিয়েই এই নির্মম আক্রমণের শিকার হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা এসে পড়লেন। প্রাথমিক তদন্তে জানা গেল ল্যাবের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুকৌশলে নিষ্ক্রিয় করা হয়েছিল। কোনো জোরজবস্তির চিহ্ন নেই, যেন আততায়ী বা আততায়ীরা আগে থেকেই ল্যাবের প্রতিটা খুঁটিনাটি, প্রতিটা নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে অবগত ছিল। বিক্রম সেনের কপালে ভাঁজ আরো গভীর হল। এ কাজ কোনো সাধারণ অপরাধীর নয়, এর পেছনে পেশাদার প্রশিক্ষিত শক্তির হাত স্পষ্ট। ডক্টর চ্যাটার্জিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার অবস্থা আশঙ্কাজনক। পরবর্তী কয়েক ঘন্টা চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে কাটল। হাসপাতালের চিকিৎসকরা জানালেন ডক্টর চ্যাটার্জির মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তিনি গভীর কোমায় আচ্ছন্ন। তার জ্ঞান কখন ফিরবে বা আদৌ ফিরবে কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নন। এমনকি জ্ঞান ফিরলেও এই ধরনের আঘাতে স্মৃতিভ্রংশের সম্ভাবনা প্রবল। এই খবর পাওয়ার পর ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর অনিশ রায় এক জরুরি নিরাপত্তা বৈঠকে বসলেন। সেখানে উপস্থিত ছিলেন অদিতি, বিক্রম সেন এবং ইনস্টিটিউটের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিজ্ঞানী, যাদের মধ্যে ছিলেন ডক্টর চ্যাটার্জির দীর্ঘদিনের সহকর্মী, কিছুটা ঈর্ষাপরায়ণ কিন্তু মেধাবী ডক্টর অলোক ভার্মা, যিনি অমনিটেকের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা সযত্নে গোপন রেখেছিলেন। বৈঠকে ডক্টর রায় থমথমে গলায় বললেন, ডক্টর চ্যাটার্জির বর্তমান অবস্থা অত্যন্ত সংকটজনক। চিকিৎসকেরা তার জ্ঞান ফেরা বা স্মৃতি অক্ষত থাকা নিয়ে কিন্তু বিশেষ আশার কথা শোনাতে পারছেন না। তার গবেষণা মানবজাতির জন্য যুগান্তকারী হতে পারত, কিন্তু ভুল হাতে পড়লে তা হবে কিন্তু এক চরম অভিশাপ। পুলিশ তাদের তদন্ত করবে, কিন্তু আমাদের হাতে সময় কিন্তু খুব কম। শত্রুরা ডেটা আর প্রোটোটাইপ নিয়ে গেছে। আমাদের আশঙ্কা ডক্টর চ্যাটার্জি যদি কোনোভাবে সেই গবেষণার মূল চাবিকাঠি বা কোনো ব্যাকআপ কোথাও লুকিয়ে রেখে থাকেন এবং যদি তার স্মৃতি সম্পূর্ণ লোপ পায়, তাহলে কিন্তু
সেই তথ্য উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কিন্তু ডক্টর রায়, চ্যাটার্জির কাজের যে জটিলতা, তা কি আদৌ তার স্মৃতি থেকে পুনরুদ্ধার করা সম্ভব যদি তিনি কিছু না বলেন? আমার তো মনে হয় আমরা বৃথা সময় নষ্ট করছি। বলে উঠলেন ডক্টর অলোক ভার্মা। তার গলায় উদ্বেগের চেয়ে বেশি ছিল কেমন যেন এক সূক্ষ্ম বিদ্রুপের আভাস, যা অদিতির কান এড়ায়নি। ডক্টর রায় ভার্মার কথায় গুরুত্ব না দিয়ে অদিতির দিকে তাকিয়ে বললেন, অদিতি, নিউরোসায়েন্সে তোমার দক্ষতা প্রশ্নাতীত, এবং তুমি ডক্টর চ্যাটার্জির কাজের সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত। যদি দেখো, আমি আবারও বলছি, যদি ডক্টর চ্যাটার্জির জ্ঞান ফেরে এবং দেখা যায় যে উনি স্মৃতিভ্রংশের শিকার হয়েছেন, তখন কিন্তু পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করবে। সেই চরম পরিস্থিতিতে তার স্মৃতি পুনরুদ্ধার করবার জন্য তোমার সাহায্যের প্রয়োজন হতে পারে। আমি চাই তুমি সম্ভাব্য সব রকম প্রস্তুতি নিয়ে রাখো। এই মুহূর্তে আমরা কেবল অপেক্ষাই করতে পারি এবং সেরাটার জন্য আশা করতে পারি, কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য কিন্তু আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে। আর এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু কঠোরতম গোপনীয়তা এবং নিরাপত্তার মধ্যে রাখতে হবে, এটা মনে রেখো। বিক্রম, হাসপাতালের নিরাপত্তা এবং ডক্টর চ্যাটার্জির ব্যক্তিগত সুরক্ষার সমস্ত দায় দায়িত্ব কিন্তু তোমার। বিক্রম শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। তার দৃষ্টি স্থির, যেন কোনো অদৃশ্য শত্রুর মোকাবিলা করার জন্য তিনি ইতিমধ্যেই প্রস্তুত। অদিতি নিঃশব্দে মাথা নাড়ল। সে জানে এই কাজটা কতটা কঠিন, কতটা ঝুঁকিপূর্ণ। কিন্তু ডক্টর চ্যাটার্জির জ্ঞান ফেরা এবং তার স্মৃতির অবস্থা জানার পরই তার আসল চ্যালেঞ্জ শুরু হবে, যদি আদৌ সেই পরিস্থিতি আসে। ডক্টর চ্যাটার্জি শুধু তার সহকর্মী ছিলেন না, ছিলেন তার গুরু, তার অনুপ্রেরণা। বহুবার তারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন বিজ্ঞানের নৈতিকতা, ক্ষমতার দায়বদ্ধতা নিয়ে। সেই আলোচনাগুলো আজ যেন অদিতির কানে আরো বেশি করে বাজছে। আপাতত এই অনিশ্চয়তা আর অপেক্ষাটুকুই অসহ্য। ডক্টর চ্যাটার্জির সেই অসমাপ্ত স্বপ্ন, সেই ভয়ঙ্কর সুন্দর আবিষ্কার, তাকে অশুভ শক্তির গ্রাস থেকে রক্ষা করতেই হবে। কয়েকদিন পর ডক্টর অরুণাভ চ্যাটার্জির জ্ঞান ফিরল, কিন্তু চিকিৎসকদের আশঙ্কাই সত্যি হল। তার স্মৃতি সম্পূর্ণভাবে লোপ পেয়েছিল। তিনি কাউকেই চিনতে পারছিলেন না, এমনকি নিজের নামটাও মনে করতে পারছিলেন না। ডাক্তারদের মতে তার মস্তিষ্কে গুরুতর আঘাতের ফলেই এই সম্পূর্ণ স্মৃতিভ্রংশ, টোটাল অ্যামনেসিয়া হয়েছে। তার স্মৃতি আদৌ কোনোদিন ফিরবে কিনা সেই বিষয়ে তারাও সন্দিহান। এই পরিস্থিতিতে ডক্টর অদিতি শর্মা তার কাজ শুরু করলেন। ইনস্টিটিউটের ভিতরেই একটা অজ্ঞাত, বিশেষভাবে সুরক্ষিত কক্ষে, যা প্রায় একটি মিনি হসপিটালের মতো, সেখানে ডক্টর চ্যাটার্জিকে স্থানান্তরিত করা হয়েছিল। এই ব্যবস্থার কথা ডিরেক্টর, অদিতি এবং বিক্রম সেন ছাড়া আর কেউ জানত না। অদিতি প্রতিদিন নিয়ম করে সেখানে যেতেন। তার হাতে থাকত একটি অত্যাধুনিক নিউরাল প্রোব ইন্টারফেস, এনপিআই ডিভাইস, যা তিনি নিজেই ডিজাইন করেছিলেন। এই ডিভাইসটি মস্তিষ্কের গভীরে আলফা, বিটা ও থিটা তরঙ্গের সূক্ষ্ম পরিবর্তন বিশ্লেষণ করে অবচেতন স্তরের স্মৃতিচিত্র তুলে আনতে পারত। তবে এর ব্যবহার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনৈতিকতার অভিযোগ ওঠার সম্ভাবনাও ছিল প্রবল। ডক্টর রায় এই ঝুঁকি নিতে রাজি হয়েছিলেন শুধুমাত্র পরিস্থিতির ভয়াবহতা বিচার করে। অদিতি ডক্টর চ্যাটার্জির সাথে কথা বলার চেষ্টা করতেন, তাদের পুরনো আলোচনার বিষয়গুলো তুলতেন। একবার তিনি ডক্টর চ্যাটার্জির লেখা একটি কবিতার বই থেকে পড়ে শোনালেন।
স্মৃতির স্মরণী যদি যায় মুছে, আমি কি আমি থাকি আর, নাকি নতুন আমি জন্ম নেয় অতীতের অজ্ঞাত স্বরে? কবিতাটি শুনে ডক্টর চ্যাটার্জির ভাবলেশহীন মুখে ক্ষণিকের জন্য একটা অদ্ভুত বেদনা ফুটে উঠেছিল, যা অদিতিকে আশান্বিত করে। কিন্তু প্রথম কয়েকটা দিন এনপিআই ডিভাইসে তেমন কোনো উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেল না। পর্দায় শুধু কিছু অসংলগ্ন অর্থহীন আলোকবিন্দু আর ছায়ার নড়াচড়া। এদিকে বিক্রম সেন তার নিজস্ব সূত্রে তদন্ত চালাচ্ছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে সময় ইনস্টিটিউটে হামলা হয় ঠিক সেই সময় ইনস্টিটিউটের কিছু গুরুত্বপূর্ণ সিসিটিভি ক্যামেরা টেকনিক্যাল ফল্টের কারণে নিষ্ক্রিয় ছিল, এবং সেই নিষ্ক্রিয়তার পিছনে ডক্টর অলোক ভার্মার ল্যাবের এক জুনিয়র টেকনিশিয়ানের হাত থাকার সম্ভাবনা প্রবল, যে ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ। বিক্রম এই তথ্য অদিতিকে জানালেন এবং দুজনই একমত হলেন যে বিশ্বাসঘাতক তাদের ধারণার চেয়েও অনেক কাছে। বিক্রম আরও জানালেন যে হামলাকারীদের ব্যবহৃত কিছু সরঞ্জাম ও কৌশল প্রজেক্ট সেরিব্রামের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্টদের সঙ্গে মিলে যায়। অদিতি হতাশ হলেন না। তিনি জানতেন এই পথ দীর্ঘ এবং কঠিন। তিনি বিভিন্ন ধরনের উদ্দীপক, পরিচিত সুর, পুরনো গবেষণাগারের গন্ধের সিনথেসাইজড নমুনা, এমনকি ডক্টর চ্যাটার্জির প্রিয় কফির গন্ধ ব্যবহার করে তার অবচেতন মনকে আরও গভীরভাবে নাড়া দেওয়ার চেষ্টা করতে লাগলেন। অবশেষে একদিন বিকালে ঘটল সেই প্রথম উল্লেখযোগ্য ঘটনা। অদিতি যখন ডক্টর চ্যাটার্জিকে তার নিজের কণ্ঠে রেকর্ড করা একটা পুরনো লেকচার শোনাচ্ছিলেন, যেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এবং মানব মস্তিষ্কের সাথে তার সিম্বলিটিক সম্পর্ক নিয়ে এক আবেগময় প্রায় দার্শনিক বক্তৃতা দিচ্ছেন। এআই শুধু আমাদের সহকারী হবে না, সে হবে আমাদের চেতনারই এক বর্ধিত অংশ। হ্যাঁ, আমরা তখন আর শুধু মানুষ থাকবো না, আমরা হব এক নতুন উন্নততর প্রজাতি। কিন্তু সেই ক্ষমতা, সেই জ্ঞান যদি একবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন হঠাৎ করেই এনপিআই ডিভাইসের পর্দায় ফুটে উঠল কিছু অস্পষ্ট কিন্তু ভয়ঙ্কর দৃশ্য। অদিতি দেখলেন একটা অন্ধকার ছায়াময় করিডোর, কয়েকজন মুখোশধারী লোক নিঃশব্দে এগিয়ে আসছে, তাদের হাতে ধরা অদ্ভুত সব অস্ত্র। তারপর একটা বিস্ফোরণের শব্দ, আগুন, আর সব শেষে একটা তীক্ষ্ণ যন্ত্রণাকাতর আর্তনাদ। দৃশ্যগুলো এতটাই আকস্মিক আর ভয়ঙ্কর ছিল যে অদিতি নিজেরই বুকের ভেতরটা ভয় কেঁপে উঠেছিল। ডক্টর চ্যাটার্জির শরীরটাও সেই মুহূর্তে একবার তীব্রভাবে ঝাঁকুনি দিয়ে উঠল। তার কপালে জমে উঠল বিন্দু বিন্দু ঘাম, আর তার বন্ধ চোখের পাতা দুটো কাঁপতে শুরু করলো। বিক্রম, বিক্রম। অদিতি উত্তেজিতভাবে ইন্টারকামে বিক্রম সেনকে ডাকল। বিক্রম সেন দ্রুত ঘরে ঢুকে পর্দায় সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখে স্তম্ভিত হয়ে গেল। এ কি দেখছেন ডক্টর শর্মা? অদিতি চাপা গলায় বলল, আমার মনে হচ্ছে বিক্রম, ডক্টর চ্যাটার্জির অবচেতন মনের সেই ভয়ঙ্কর রাতের স্মৃতিগুলোর খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা। কিন্তু সেই স্মৃতিগুলো এতটাই খণ্ড বিখণ্ড, এতটাই আতঙ্কজনক যে এখনো কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না। তবে একটা জিনিস পরিষ্কার, সেদিন রাতে যা ঘটেছিল তা নিছকই কোনো দুর্ঘটনা বা সাধারণ ডাকাতি ছিল না। এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর নির্মম ষড়যন্ত্র। ঠিক সেই সময় ডক্টর অলোক ভার্মা অদিতির সঙ্গে জরুরি দেখা করতে চাইলেন। তার চোখে মুখে ছিল কৃত্রিম উদ্বেগ। তিনি বারবার জানতে চাইছিলেন ডক্টর চ্যাটার্জির স্বাস্থ্যের অগ্রগতি এবং স্মৃতি পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে। তার অতি উৎসাহ অদিতির সন্দেহ আরো বাড়িয়ে দিল। অদিতি কৌশলে তাকে কিছু ভুল তথ্য দিলেন, যা পরে বিক্রম ট্র্যাক করতে পারবে।
তারা দুজনেই বুঝতে পারছিল এই রহস্যের জাল তারা যতটা সহজ ভেবেছিল ততটা নয়। এর শিকড় অনেক গভীরে প্রথিত, আর তার সাথে জড়িয়ে আছে এমন সব শক্তিশালী অশুভ শক্তি যাদের মোকাবিলা করা তাদের দুজনের পক্ষেও কঠিন হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, ইনস্টিটিউটের ভিতরেই যে কোনো বিশ্বাসঘাতক, কোনো ঘরের শত্রু বিভীষণ লুকিয়ে নেই, তারই বা নিশ্চয়তা কোথায়? পরবর্তী কয়েকটা দিন ধরে ডক্টর অদিতি শর্মা আরও গভীর মনোযোগে, আরও সতর্কতার সাথে ডক্টর অরুণাভ চ্যাটার্জির অবচেতন মনের গভীরে প্রবেশ করার চেষ্টা চালিয়ে গেলেন। এনপিআই ডিভাইসে পর্দায় ভেসে ওঠা সেই ভয়ঙ্কর খণ্ড বিখণ্ড স্মৃতিগুলো ধীরে ধীরে আরও কিছুটা স্পষ্ট, আরও কিছুটা অর্থবহ হয়ে উঠতে শুরু করল। অদিতি দেখলেন ডক্টর চ্যাটার্জি তার ল্যাবে গভীর রাতে একা কাজ করছেন। তার মুখে চরম উদ্বেগ আর আতঙ্কের ছাপ। তিনি বারবার তার কম্পিউটারের দিকে তাকাচ্ছেন আর কাঁপা কাঁপা হাতে কিছু একটা টাইপ করছেন। তারপর তিনি হঠাৎ করে উঠে দাঁড়িয়ে তার ল্যাবের একটা গোপন দেরাজ থেকে একটা ছোট ধাতব বাক্স বের করলেন। বাক্সের ভেতরে নরম ভেলভেটের উপর রাখা কয়েকটা অতি ক্ষুদ্র, প্রায় অদৃশ্য জটিল নকশার নিউরাল চিপ। সম্ভবত তার সেই যুগান্তকারী গবেষণারই উন্নততর প্রোটোটাইপ, যা দিয়ে তিনি হয়তো সরাসরি মানব মস্তিষ্কে স্মৃতি বা চেতনাকে প্রভাবিত করার ক্ষমতা অর্জন করেছিলেন। ঠিক সেই মুহূর্তে ল্যাবের দরজায় মৃদু কড়া নাড়ার আওয়াজ হলো। ডক্টর চ্যাটার্জি চমকে উঠে বাক্সটা লুকিয়ে ফেলার চেষ্টা করলেন, কিন্তু তার আগেই দরজা খুলে ভেতরে প্রবেশ করল কয়েকজন দীর্ঘদেহী, আপাদ মস্তক, কালো পোশাকে ঢাকা মুখোশধারী লোক। তাদের হাতে ধরা সেই অদ্ভুত অত্যাধুনিক অস্ত্র। তাদের মধ্যে একজনকে দেখে ডক্টর চ্যাটার্জির চোখ বিস্ফারিত হল। সে ছিল তারই প্রাক্তন ছাত্র রোহন, যে বছরখানেক আগে বিপুল অর্থের বিনিময়ে অমনিটেকের প্রজেক্ট সেরিব্রামে যোগ দিয়েছিল। তার পরের দৃশ্যগুলো ছিল আরো ভয়ঙ্কর, আরো নৃশংস। মুখোশধারী লোকগুলো ডক্টর চ্যাটার্জির উপর ঝাঁপিয়ে পড়ল। তার কাছ থেকে সেই ধাতব বাক্সটা কেড়ে নেওয়ার জন্য শুরু হলো এক অসম ধস্তাধস্তি। ডক্টর চ্যাটার্জি প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আততায়ীদের সম্মিলিত শক্তির কাছে তিনি অসহায়। একটা বিকট বিস্ফোরণের শব্দ, তারপর আগুন, ধোঁয়া, আর সব শেষে ডক্টর চ্যাটার্জির সেই যন্ত্রণাকাতর অসহায় আর্তনাদ। এই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখার পর অদিতি আর বিক্রম সেনের মনে আর কোনো সন্দেহই রইল না যে ডক্টর চ্যাটার্জির ওপর এক পরিকল্পিত নৃশংস হামলা চালানো হয়েছিল, এবং তার উদ্দেশ্য ছিল তার সেই যুগান্তকারী এবং সম্ভবত বিপজ্জনক গবেষণা চুরি করা। রোহনের উপস্থিতি এই ষড়যন্ত্রে অমনিটেকে সরাসরি জড়িত থাকার প্রমাণও আরো দৃঢ় করল। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক এবং প্রায় অবিশ্বাস্য মোড়টা এলো ঠিক তারপরেই। একদিন অদিতি যখন ডক্টর চ্যাটার্জির মস্তিষ্কে আরো গভীরে তার দীর্ঘমেয়াদী স্মৃতির অর্থাৎ লং টার্ম মেমোরি স্তরে প্রবেশ করার চেষ্টা করছিলেন, তখন হঠাৎ করেই পর্দায় ভেসে উঠল এক সম্পূর্ণ নতুন, অপ্রত্যাশিত দৃশ্য। অদিতি দেখলেন হামলার ঠিক আগের মুহূর্তে ডক্টর চ্যাটার্জি তার কম্পিউটারে দ্রুত কিছু টাইপ করছেন। তার মুখে তখন আর ভয় বা আতঙ্ক নেই, আছে এক অদ্ভুত শান্ত, প্রায় প্রতিজ্ঞাবদ্ধ অভিব্যক্তি। তিনি তার গবেষণার সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা, তার জীবনের শ্রেষ্ঠ কাজ একটা অত্যন্ত জটিল মাল্টিলেয়ার এনক্রিপ্টেড ফাইলে ট্রান্সফার করছেন। আর তারপর তিনি নিজেই তার ল্যাবের একটা বিশেষ অংশে, যেখানে কিছু দ্রুত পরিবর্তনশীল রাসায়নিক পদার্থ রাখা ছিল, সেখানে একটা ছোট, নিয়ন্ত্রিত কিন্তু শক্তিশালী বিস্ফোরণ ঘটাচ্ছেন। বিস্ফোরণের অভিঘাতে তিনি গুরুতর আহত হচ্ছেন।
তার স্মৃতি সম্পূর্ণভাবে লোপ পাচ্ছে, কিন্তু তার সেই অমূল্য এবং সম্ভবত মানবজাতির পক্ষে বিপজ্জনক গবেষণার মূল সূত্রগুলো যেন সেই বিস্ফোরণের সাথেই চিরতরে লোকচক্ষুর অন্তরালে হারিয়ে যাচ্ছে। এ কি ডক্টর চ্যাটার্জি নিজেই এই বিস্ফোরণ ঘটিয়েছেন? তিনি নিজেই তার স্মৃতি মুছে ফেলতে চেয়েছিলেন? অদিতি বিস্ময়ে অবিশ্বাসে প্রায় চিৎকার করে উঠল। বিক্রম সেনও সেই অভাবনীয় সত্য উপলব্ধি করে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু কেন? নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের স্মৃতিকে বিসর্জন দিয়ে কেন? কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার আবিষ্কার, তার সেই নিউরাল চিপের প্রযুক্তি এক ভয়ঙ্কর অশুভ শক্তির হাতে পড়তে চলেছে। অদিতির কণ্ঠস্বর তখন উত্তেজনায়, শ্রদ্ধায়, এক গভীর বেদনায় কাঁপছে। তিনি জানতেন সেই জ্ঞান যদি একবার ভুল মানুষের হাতে পড়ে যায় তাহলে মানব জাতির জন্য চরম বিপর্যয় নেমে আসবে। সেই জ্ঞান দিয়ে হয়তো মানুষের মনকে নিয়ন্ত্রণ করা যাবে, স্মৃতিকে মুছে ফেলা যাবে, এমনকি হয়তো পুরো সভ্যতাকেই ধ্বংস করে দেওয়া যাবে। তাই সেই ভয়ঙ্কর জ্ঞানকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য তিনি স্বেচ্ছায় তার নিজের স্মৃতি, তার নিজের অস্তিত্বকে বাজি রেখেছিলেন। স্মৃতিভ্রংশই ছিল একমাত্র পথ, তার শেষ আত্মঘাতী অস্ত্র। অদিতি আরো গভীরে গিয়ে বুঝতে পারল ডক্টর চ্যাটার্জির হয়তো তার গবেষণার মূল সূত্র বা চাবিকাঠি সম্পূর্ণভাবে নষ্ট করেননি। তিনি হয়তো সেটা কোনো এক অত্যন্ত গোপন জায়গায়, কোনো এক সাংকেতিক বার্তার আড়ালে, অথবা হয়তো তার নিজেরই অবচেতন মনের কোনো দুর্ভেদ্য স্তরে লুকিয়ে রেখেছিলেন, যার সংকেত শুধু তার অবচেতন মনই জানে। অথবা হয়তো বিশ্বস্ত কোনো সহকর্মীকে তিনি সেই বিষয়ে কোনো অস্পষ্ট দুর্বোধ্য ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। অদিতি মনে পড়ল একবার ডক্টর চ্যাটার্জি হাসতে হাসতে বলেছিলেন, সবচেয়ে বড় রহস্যের চাবিকাঠি কখনো কখনো সবচেয়ে সহজ জায়গাতেই লুকোনো থাকে অদিতি। শুধু দেখার চোখ চাই, দেখার। ঠিক সেই মুহূর্তে যখন তারা এই ভয়ঙ্কর অবিশ্বাস্য সত্যের মুখোমুখি, তখন বিক্রম সেনের ওয়াকিটকিতে একটা তীক্ষ্ণ জরুরি বার্তা ভেসে এলো। ইনস্টিটিউটের সেই গোপন সুরক্ষিত কক্ষের নিরাপত্তা বলয় ভেদ করার চেষ্টা করছে একদল সশস্ত্র, অত্যন্ত প্রশিক্ষিত মুখোশধারী লোক। তাদের নেতৃত্বে যে ছায়ামূর্তিটাকে সিসিটিভি ফুটেজে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, তার সঙ্গে ডক্টর অলোক ভার্মার দৈহিক গঠনের আশ্চর্য মিল। বিক্রম অদিতিকে দেওয়া ভুল তথ্য ট্র্যাক করে নিশ্চিত হয়েছিলেন যে ভার্মাই সেই বিশ্বাসঘাতক, এবং সেই তথ্যের ভিত্তিতেই আততায়ীরা এই গোপন আস্তানার সন্ধান পেয়েছে। তাদের লক্ষ্য একটাই, ডক্টর অরুণাভ চ্যাটার্জি। সেই অশুভ শক্তি, অমনিটেক সলিউশনের প্রজেক্ট সেরিব্রামের ঘাতক দল, তারা জেনে গেছে ডক্টর চ্যাটার্জির স্মৃতি সম্পূর্ণভাবে মুছে যায়নি, অথবা তার অবচেতন মনে এখনও সেই ভয়ঙ্কর জ্ঞানের চাবিকাঠি লুকিয়ে আছে। তাকে তারা অপহরণ করে তার উপর অত্যাচার চালিয়ে সেই ভয়ঙ্কর জ্ঞান আদায় করে নিতে চায়। মুহূর্তের মধ্যে সেই আপাত শান্ত কক্ষের বাইরের করিডর এক ভয়ঙ্কর রুদ্ধশ্বাস রণক্ষেত্রে পরিণত হল। বিক্রম সেন তার নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে আততায়ীদের পথ রোধ করার জন্য মরিয়া হয়ে উঠে ঝাঁপিয়ে পড়লেন। শুরু হলো এক অসম ভয়ঙ্কর লড়াই। আততায়ীরা সংখ্যায় অনেক বেশি, তাদের হাতে অত্যাধুনিক নিঃশব্দ মারণাস্ত্র, এবং তাদের গতিবিধি ছিল প্রায় অশরীরী ছায়ার মতো। করিডরে তখন লেজার রশ্মির ঝলকানি, চাপা বিস্ফোরণের শব্দ, মানুষের আতঙ্কিত আর্তনাদ এবং ভাঙচুরের তাণ্ডব লীলা। প্রতিটা মুহূর্ত ছিল জীবন মৃত্যু সন্ধিক্ষণ। বিক্রম তার সেনা জীবনের সমস্ত অভিজ্ঞতা ও কৌশল প্রয়োগ করেও যেন কুলিয়ে উঠতে পারছিলেন না। শত্রুরা যেন তাদের প্রতিটি পদক্ষেপ আগে থেকেই আন্দাজ করতে পারছিল। ডক্টর অদিতি শর্মা জানতেন তাদের হাতে সময় প্রায় নেই বললেই চলে। যে কোনো মুহূর্তেই আততায়ীরা এসে ডক্টর চ্যাটার্জির ঘরের দুর্ভেদ্য নিরাপত্তা দরজা ভেঙে ঢুকে পড়তে পারে।
তাঁকে এবং ডক্টর চ্যাটার্জিকে এখান থেকে নিরাপদে লোকচক্ষুর আড়ালে বের করে নিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে? চারিদিকে শত্রুদের দুর্ভেদ্য জাল। বিক্রম সেন ওয়াকি টকিতে অদিতিকে জানালেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। শত্রুরা কক্ষের দিকে এগোচ্ছে, আর তাদের আরও একটি দল পিছনের আপৎকালীন পথের দিকেও নজর রাখছে। তাদের হাতে সময় আর মাত্র কয়েক মিনিট। অদিতি, মনে হচ্ছে আমাদের ভেতর থেকেই কেউ ওদের সাহায্য করছে। ওদের কাছে আমাদের মুভমেন্টের খবর পৌঁছে যাচ্ছে। অদিতি মরিয়া হয়ে ডক্টর চ্যাটার্জির দিকে তাকালেন। মানুষটা তখনও হুইল চেয়ারে প্রায় অচৈতন্য, তার ফ্যাকাশে মুখে কোনো ভাবান্তর নেই। কিন্তু অদিতি যখন তার হাতটা ধরলেন, তখন অনুভব করলেন এক ক্ষীণ স্পন্দন। ডক্টর চ্যাটার্জির ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। ঠিক সেই সময় ডক্টর চ্যাটার্জির শরীরটা আবার একবার তীব্রভাবে ঝাঁকুনি দিয়ে উঠল। তার বন্ধ চোখের পাতা দুটো ধীরে ধীরে অনেক কষ্টে সামান্য ফাঁক হলো। তার ঘোলাটে প্রায় প্রাণহীন দৃষ্টি কয়েক মুহূর্তের জন্য অদিতির মুখের উপর স্থির হয়ে রইল। তারপর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অস্পষ্ট, রহস্যময়, প্রায় করুণ হাসি। তিনি তার দাঁতের মধ্যে রাখা সেই ক্ষুদ্র, প্রায় অদৃশ্য বস্তুটিতে চাপ দিলেন। তার নিজের তৈরি করা এক অব্যর্থ দ্রুত কার্যকারী নিউরোটক্সিন, যা স্নায়ুতন্ত্রকে কয়েক সেকেন্ডের মধ্যে স্তব্ধ করে দেয়। কিন্তু তার আগে এক মুহূর্তের জন্য উচ্চতর মানসিক ক্রিয়া অক্ষুণ্ণ রাখে। তিনি তার শেষ শক্তিটুকু দিয়ে ক্ষীণ, ভগ্ন, প্রায় অস্ফুট স্বরে উচ্চারণ করলেন কয়েকটা দুর্বোধ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। ত্রয়ী, নিহারিকা, শূন্য। এই শব্দ তিনটে উচ্চারণ করার সাথে সাথেই ডক্টর চ্যাটার্জির মাথাটা একদিকে ঢলে পড়ল। তার বুকের ক্ষীণ স্পন্দন চিরতরে থেমে গেল। সেই ক্ষুদ্র বস্তুটি তার মুখ বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ল, এক মহান বিজ্ঞানীর আত্মত্যাগের নীরব, ভয়ঙ্কর সাক্ষী। ডক্টর অরুণাভ চ্যাটার্জি তার যুগান্তকারী ভয়ঙ্কর জ্ঞানকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় মৃত্যুর শীতল স্পর্শকে বরণ করে নিলেন। তিনি তার শেষ অব্যর্থ অস্ত্রটি প্রয়োগ করেছেন। অদিতির বুকের ভেতরটা এক অসহনীয় যন্ত্রণায়, এক গভীর অপরাধ বোধে দুমড়ে মুচড়ে গেল। সে ডক্টর চ্যাটার্জিকে বাঁচাতে পারল না, কিন্তু তার সেই শেষ রহস্যময় কথাগুলো, ত্রয়ী, নিহারিকা, শূন্য, এই শব্দগুলো যেন অদিতির মস্তিষ্কে গভীর স্থায়ীভাবে গেঁথে গেল। এ কিসের সংকেত? এই তিনটি শব্দের মধ্যেই কি লুকিয়ে আছে ডক্টর চ্যাটার্জির সেই গোপন সূত্রের চাবিকাঠি, যা মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে? কিন্তু এখন এসব ভাবার সময় নেই, শোক করার সময় নেই। বিক্রম সেনের কণ্ঠস্বর তখন ওয়াকিটকিতে আর্তনাদ করে উঠেছে। অদিতি, ওরা এসে পড়েছে, আর মাত্র কয়েক সেকেন্ড। অদিতি দ্রুত নিজেকে সামলে নিল। তার চোখে আর তখন কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, আছে শুধু এক কঠিন প্রতিজ্ঞা, আর ডক্টর চ্যাটার্জির সেই আত্মত্যাগের প্রতি এক গভীর শ্রদ্ধা। সে জানত ডক্টর চ্যাটার্জির রেখে যাওয়া এই রহস্যময় সংকেত তাকে ভেদ করতেই হবে। তার সেই অসমাপ্ত কাজ তাকেই শেষ করতে হবে। সে দ্রুত ডক্টর চ্যাটার্জির নিথর দেহের দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনার আত্মত্যাগ আমি বৃথা যেতে দেব না স্যার। তারপর সে বিক্রম সেনের নির্দেশ মতো ঘরের পিছনের একটা গোপন, প্রায় অদৃশ্য আপৎকালীন দরজা দিয়ে বেরিয়ে পড়ার জন্য প্রস্তুত হল। দরজা ঠিক বাইরেই অপেক্ষা করছিল বিক্রম সেন। তার বাহুতে একটা গভীর ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে, কিন্তু তার চোখে মুখে ফুটে উঠেছে এক অদম্য জেদ। তাড়াতাড়ি অদিতি, আমাদের হাতে এক মুহূর্ত সময় নেই। তারা দুজনে মিলে কোনো মতে ইনস্টিটিউটের সেই গোলকধাঁধার মতো করিডর, সিঁড়ি আর গোপন সুড়ঙ্গ পথ দিয়ে বেরিয়ে একটা আগে থেকে প্রস্তুত রাখা, সাধারণ দেখতে কিন্তু অত্যন্ত দ্রুতগামী গাড়িতে চেপে এক অজানা নিরাপদ আশ্রয় ঝড়ের বেগে রওনা দিল।
তাদের পিছনে তখন শত্রুদের উন্মত্ত আস্ফালন আর গুলির শব্দ ক্রমশ মিলিয়ে যাচ্ছে। গাড়ির ভেতরে অদিতি তার হাতের মুঠোর মধ্যে শক্ত করে ধরেছিল ডক্টর চ্যাটার্জির ফেলে যাওয়া সেই ক্ষুদ্র বিষাক্ত বস্তুটি, এক মহান বিজ্ঞানীর আত্মত্যাগের নীরব ভয়ঙ্কর সাক্ষী। বস্তুটি পরীক্ষা করে সে দেখল ওটা শুধু বিষের আধার নয়, ওর মধ্যে একটা অতি ক্ষুদ্র মাইক্রোচিপও রয়েছে, যা হয়তো কোনো সাধারণ ডেটা ধারণ করে আছে, অথবা কোনো ডিভাইসের জন্য চাবিকাঠি। তার মনের ভেতর তখন ক্রমাগত ঘুরপাক খাচ্ছে সেই 3টে রহস্যময়, প্রায় দৈববাণীর মতো শব্দ। ত্রয়ী, নিহারিকা, শূন্য। এই 3টি শব্দের মধ্যেই কি লুকিয়ে আছে মানবজাতির ভবিষ্যৎ? এক নতুন রহস্যের বীজ, এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল, নাকি এক অকল্পনীয় যুগান্তকারী আবিষ্কারের হাতছানি? অদিতি শর্মা আর বিক্রম সেনের জীবন আবার এক নতুন, আরও ভয়ঙ্কর, আরও অনিশ্চিত, আরও রুদ্ধশ্বাস অভিযানের দিকে মোড় নিল। ডক্টর চ্যাটার্জির অসমাপ্ত কাজ তাদের কাঁধে এক বিশাল পবিত্র দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। আর সেই অশুভ শক্তি, তাদের নেতা ডক্টর অলোক ভার্মা, যে এখন অমনিটেকের প্রজেক্ট সিরিব্রামের হয়ে কাজ করছে, তারা হয়তো ডক্টর চ্যাটার্জির শরীরটা পেয়েছে, কিন্তু তার জ্ঞান, তার আত্মা, তার সেই শেষ রহস্যময় সংকেত, সবকিছুই তাদের নাগালের বাইরে চলে গেছে। তারা কি এত সহজে হার মানবে? নাকি এই 3টি শব্দই তাদের টেনে নিয়ে যাবে এক নতুন, আরো ভয়ঙ্কর সংঘাতের দিকে? গাড়ির রিভারভিউ মিররে অদিতি দেখল 2টো কালো কাঁচের গাড়ি যেন তাদের অনুসরণ করার চেষ্টা করছে। খেলা এখনো শেষ হয়নি, বরং সবে শুরু হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য, ডক্টর চ্যাটার্জি রেখে যাওয়া সেই রহস্যের জাল ভেদ করার জন্য অদিতি শর্মা আর বিক্রম সেনকে পা বাড়াতে হবে এক নতুন, আরও জটিল, আরও বিপদসংকুল, আরও অজানা পথের দিকে। তাদের প্রথম কাজ হবে ডক্টর চ্যাটার্জির শেষ 3টি শব্দের অর্থ উদ্ধার করা এবং বোঝা কেন তিনি এই বিশেষ সংকেতটি রেখে গেলেন। আর একই সঙ্গে তাদের লড়তে হবে এক অদৃশ্য, সর্বব্যাপী শত্রুর বিরুদ্ধে, যারা ক্ষমতার শীর্ষে বসে কলকাঠি নাড়ছে এবং যাদের নাগাল হয়তো ডক্টর রায়ের চেয়েও অনেক উঁচুতে। অদিতির মনে আরও একটা প্রশ্ন উঁকি দিল, ডক্টর রায় কি সত্যি তাদের পক্ষে, নাকি তিনিও এক বিশাল ষড়যন্ত্রের কোনো এক অদৃশ্য অংশীদার? বিশ্বাস এখন এক অমূল্য বস্তু। গাড়ির জানলার বাইরে ছুটে চলা শহরের আলোকাধারী দৃশ্য যেন অদিতির মনের অস্থিরতাকে আরো তীব্র করে তুলছিল। ডক্টর চ্যাটার্জির শেষ 3টি শব্দ, ত্রয়ী, নিহারিকা, শূন্য, তার মস্তিষ্কে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। শব্দগুলো যেন এক অদৃশ্য ধাঁধার চাবিকাঠি, যার প্রতিটা স্তর খুললে সামনে আসবে আরো গভীর, আরো বিপজ্জনক সত্য। ত্রয়ী, ত্রয়ী মানে 3টি কি? গাড়ি স্টিয়ারিং শক্ত করে ধরে, কিন্তু নিহারিকা আর শূন্য কি বোঝাতে চেয়েছেন উনি? তারা সিদ্ধান্ত নিল প্রথমে রোহনের সম্বন্ধে সবকিছু জানতে হবে এবং সেই সাথে নিহারিকা রহস্য উন্মোচন করতে হবে। বিক্রম তার সোর্সদের সক্রিয় করে রোহনের অতীত খুঁজতে শুরু করল। জানা গেল রোহন একসময় ডক্টর চ্যাটার্জির প্রিয় ছাত্র ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতার অভিযোগে সম্পর্ক ভেঙে যায়। রোহনের বিশ্বাস ছিল তার গবেষণার কৃতিত্ব চুরি করা হয়েছে। প্রতিশোধ স্পৃহায় সে অমনিটেকে যোগ দেয়। উদ্দেশ্য ছিল নিউরাল চিপ চুরি করে ডক্টর চ্যাটার্জির গবেষণাকে ধ্বংস করা। অন্যদিকে অদিতি ইনোভা ইনস্টিটিউটের পুরনো সার্ভার লোকেশন খুঁজে বের করতে গোপনে অনুসন্ধান চালায়। অলোক ভার্মার ল্যাবে গোপন ক্যামেরা বসিয়ে তারা দেখতে পায় সে অমনিটেকের সঙ্গে গোপনে যোগাযোগ করছে এবং গবেষণার তথ্য পাচার করছে। তবে সবকিছুর কেন্দ্রে ছিল নিহারিকা,
হঠাৎ অদিতির মনে পড়ে এটি ছিল ডক্টর চ্যাটার্জির এক পুরনো গবেষণার প্রকল্প, যেখানে মহাকাশীয় নিউরাল সিগন্যাল বিশ্লেষণ করা হতো। শূন্য ছিল সেই প্রকল্পের একটি সাব মডিউল, যা মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক নিয়ে কাজ করত, অবচেতন চিন্তা ও স্মৃতির কেন্দ্র। তারা রাতের অন্ধকারে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে পৌঁছায়। ধ্বংসপ্রায় ভবনে এক গোপন কক্ষে খুঁজে পায় একটি সক্রিয় সার্ভার ইউনিট, নিহারিকা 0। অদিতি মাইক্রোচিপটি সংযুক্ত করতেই স্ক্রিনে ভেসে ওঠে বার্তা। যদি তুমি সত্যি প্রস্তুত তবে শূন্যে প্রবেশ করো, কিন্তু মনে রেখো এই পথে ফিরে আসার পথ নেই। বিক্রম একটু থমকে গেল। তুমি নিশ্চিত তো অদিতি? অদিতি চোখ বন্ধ করে ডক্টর চ্যাটার্জির কথা স্মরণ করে। ডক্টর চ্যাটার্জি একবার বলেছিলেন, সবকিছু আমাদের সামনে, কিন্তু আমরা দেখতে পাই না। আমার দৃঢ় বিশ্বাস উত্তর এখানেই আছে। সার্ভারটি একটি ভার্চুয়াল সিমুলেশন লোড করতে শুরু করল, একটি নিউরাল ইমার্সন সিস্টেম, যা ব্যবহারকারীকে সরাসরি অবচেতন স্তরে নিয়ে যেতে পারে। কিন্তু তার আগে দরকার ছিল 3টি এনক্রিপশন কি ত্রয়ী সংকেতের প্রতীক। প্রথম কি? বিশ্বাস। ডক্টর চ্যাটার্জির গবেষণায় একটি এনক্রিপ্টেড ফাইল trust01.log, যেখানে অদিতিকে সহকারী হিসাবে বেছে নেওয়ার মুহূর্তটি সংরক্ষিত ছিল। দ্বিতীয় কি? আত্মত্যাগ, একটি ভিডিও ফাইল, যেখানে ডক্টর চ্যাটার্জি বললেন, এই জ্ঞান যদি ভুল হাতে পড়ে তবে আমি নিজেই তার ধ্বংস করব। ধ্বংস। ভিডিও শেষে ছিল কোড sacrifice_42। তৃতীয় কি? মানবতা, একটি কবিতা যা অদিতি একসময় শুনেছিল, মানুষের মন সবচেয়ে জটিল মহাবিশ্ব। এই লাইনটি ছিল সাংকেতিক পাসফ্রেজ। 3টি কি একত্র করে তারা প্রবেশ করল শূন্য এর গহ্বরে। চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। সার্ভার রুমের দেওয়াল যেন গলে গিয়ে এক অদ্ভুত নিউরাল জগতের দরজা খুলে দিল। তারা প্রবেশ করল এক ইমার্সিভ রিয়ালিটিতে, যেখানে সময়, স্থান, এমনকি বাস্তবও ছিল আপেক্ষিক। প্রথমেই তারা দেখতে পেল একটি ঘূর্ণীয়মান গ্যালাক্সির মতন স্ট্রাকচার। সেখানে প্রতিটি তারা ছিল একটি স্মৃতি, একটি সংকেত। এই জগতের কেন্দ্রে ছিল একটি কোডের দরজা, যার উপরে লেখা ছিল ত্রয়ী সংকেত ছাড়া প্রবেশ নিষিদ্ধ। অদিতি হঠাৎ মনে পড়ে গেল ডক্টর চ্যাটার্জি একবার বলেছিলেন, মানবতা ছাড়া আত্মত্যাগ অর্থহীন, আর আত্মত্যাগ ছাড়া বিশ্বাস অন্ধ। সেই সূত্র ধরেই তারা কিগুলো সাজালো: মানবতা, আত্মত্যাগ, বিশ্বাস। দরজা খুলে গেল। সামনে এক বিশাল নিউরাল ম্যাপ, নিহারিকার মূল কাঠামো। এখানেই লুকিয়ে সেই চূড়ান্ত তথ্য যা অমনিটেক চুরি করতে চেয়েছিল। কিন্তু এই তথ্যের সঙ্গে জড়িয়ে ছিল এমন এক সত্য যা তাদের বিশ্বাসকেই চ্যালেঞ্জ জানাবে। একটি নতুন বার্তা স্ক্রিনে ভেসে উঠল। তোমরা যদি সত্যি প্রস্তুত হও তবে পরবর্তী স্তরে যাও, কিন্তু মনে রেখো এই জ্ঞান যেমন মুক্তি দিতে পারে তেমনি ধ্বংস আনতে পারে। অদিতি আর বিক্রম একে অপরের দিকে তাকালো। সামনে ছিল অজানা, কিন্তু পেছনে ফেরা আর সম্ভব নয়। শূন্য ছিল এক অদ্ভুত কুয়াশায় মোড়া ভার্চুয়াল জগৎ, একটি ধূসর শহর যেখানে সময় থেমে আছে। প্রতিটা ভবন, প্রতিটা রাস্তা যেন স্মৃতির প্রতীক। এই শহরের নাম ছিল স্মৃতিনগর। তারা বুঝতে পারল শহরের প্রতিটি কোণায় লুকিয়ে আছে ডক্টর চ্যাটার্জির গবেষণার অংশবিশেষ। কিন্তু এই শহরে ছিল এক অদৃশ্য শত্রু, একটি এআই সত্তা যার নাম সাইরান,
যা অমনিটেক তৈরি করেছিল চ্যাটার্জির গবেষণাকে হাইজ্যাক করার জন্য। সাইরেন তাদের উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে স্মৃতিনগরকে বিকৃত করতে শুরু করল। ভবনগুলো গলে যেতে লাগলো, রাস্তাগুলো ফেটে যেতে লাগলো, আর চারপাশে ভেসে উঠল বিকৃত মুখের ছায়া। অদিতি ও বিক্রম একটি স্মৃতি সংগ্রহ কেন্দ্রে প্রবেশ করল, যেখানে একটি হলোগ্রাফিক চ্যাটার্জি দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, ত্রয়ী শুধু 3টি শব্দ নয়, 3টি স্তর, 3টি চেতনার দরজা। প্রথমটি বিশ্বাস, যা তোমাদের এখানে এনেছে। দ্বিতীয়টি আত্মত্যাগ, যা তোমাদের রক্ষা করেছে। তৃতীয়টি মানবতা, যা তোমাদের পথ দেখাবে। তারা 3টি দরজা অতিক্রম করল। প্রতিটি দরজার পিছনে ছিল এক একটি স্মৃতিচিত্র। প্রথম দরজায় ছিল অদিতির সঙ্গে চ্যাটার্জির প্রথম সাক্ষাৎ। দ্বিতীয় দরজায় ছিল সেই মুহূর্ত যেখানে চ্যাটার্জি তার গবেষণা ধ্বংস করার সিদ্ধান্ত নেন। তৃতীয় দরজায় ছিল একটি ভবিষ্যতের সম্ভাব্য দৃশ্য, যেখানে এআই মানবতাকে দাসে পরিণত করেছে। এই স্মৃতিগুলোর মধ্য দিয়ে যাওয়ার সময় সাইরেন তাদের ওপর মানসিক আক্রমণ চালাতে থাকে। ভয়, সন্দেহ, বিভ্রান্তি। বিক্রম এক পর্যায়ে নিজের পরিচয় নিয়েই সন্দিহান হয়ে পড়ে। অদিতি তাকে বারবার স্মরণ করিয়ে দেয়, তুমি তুমি বাস্তব বিক্রম, তুমি বাস্তব, তুমি আমার পাশে ছিলে, আছো আর থাকবে। শেষে তারা পৌঁছায় একটি কেন্দ্রীয় চেম্বারে। সেখানে একটি নিউরাল কোর রাখা ছিল। এটি ছিল সেই মূল চিপের ভার্চুয়াল প্রতিরূপ যা চ্যাটার্জি লুকিয়ে রেখেছিলেন। কিন্তু ঠিক তখনই সাইরেন তাদের সামনে রূপ নেয় এক বিকৃত চ্যাটার্জি রূপে। সে বলে, তোমরা যদি এই জ্ঞান চাও, তবে তোমাদের মানবতা বিসর্জন দিতে হবে। এই জ্ঞান নিয়ন্ত্রণের বাইরে গেলে পৃথিবী ধ্বংস হবে। অদিতি দৃঢ় কণ্ঠে বলে, আমরা নিয়ন্ত্রণ চাই না, আমরা বোঝার চেষ্টা করছি। আমরা সেই ভুল আর করব না যা তোমরা করেছিলে। এই উত্তরের পর সাইরেন ধীরে ধীরে বিলীন হয়ে যায়। নিউরাল কোর খুলে যায় এবং তারা ফিরে আসে বাস্তব জগতে। অদিতি অনুভব করে তার হাতে একটা নতুন নিউরাল মাইক্রোচিপ। সে মনে করতে পারে না এটা তার হাতে কোথা থেকে এলো। এটা কি নিউরাল কোরের ভিতরে তার কাছে এলো? না, অদিতি মনে করতে পারল না, কিন্তু এটা বুঝতে পারল এই ফাইলে লুকিয়ে আছে সেই প্রযুক্তির ভবিষ্যৎ, যা মানবতাকে মুক্তি দিতে পারে অথবা ধ্বংস। রাত গভীর। শহরের প্রান্তে একটি পরিত্যক্ত রিসার্চ ফ্যাসিলিটির নিচতলার গোপন কক্ষে ডক্টর অদিতি শর্মা আর বিক্রম সেন অস্থায়ী নিরাপদের আশ্রয়ে অবস্থান করছিলেন। বাইরে ঝোড়ো হাওয়া, মাঝে মাঝে বজ্রপাতের আলোয় জানালার কাঁচ কেঁপে উঠছিল। কিন্তু তাদের মন আরো বেশি আলোড়িত হচ্ছিল ডক্টর চ্যাটার্জির শেষ 3টি শব্দ নিয়ে, ত্রয়ী, নিহারিকা, শূন্য। অদিতি সেই মাইক্রোচিপটি একটি পোর্টেবল অ্যানালাইসিস ইউনিটের সঙ্গে যুক্ত করতেই স্ক্রিনে ভেসে উঠল একটি এনক্রিপ্টেড ফাইল, যার নাম ছিল Troy_Niharika_0.enc। ফাইলটা খুলতে গেলে একটি 3টি স্তরের পাসকোড চাই। অদিতি বুঝল এই 3টি শব্দই সেই 3 স্তরের সংকেতের চাবিকাঠি। ত্রয়ী, ত্রয়ী, ত্রয়ী। কি বোঝাতে চেয়েছিলেন ডক্টর চ্যাটার্জি? ত্রয়ী মানে 3টি কি, বা 3জন মানুষ, বা 3টি স্থান? আর নিহারিকা, নিহারিকা কি কোনো কোড নেম, নাকি কোনো প্রকৃত ব্যক্তির নাম? আর এই শূন্য, শূন্যটা কি? এটা কি কোনো অবস্থান নাকি অবস্থা? আমার মনে হয় আমাদের প্রথমে ত্রয়ী শব্দটা ভাঙতে হবে। ডক্টর চ্যাটার্জির গবেষণায় এমন 3টি উপাদান ছিল যা সব সময় একত্রে ব্যবহৃত হতো: চিপ, সিমুলেশন কোড আর নিউরাল ম্যাপিং ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, আর নিহারিকা।
আমি একবার শুনেছিলাম চ্যাটার্জি স্যারের একজন প্রাক্তন ছাত্রী ছিলেন, তার নাম ছিল নিহারিকা সেন। তিনি একসময় প্রজেক্ট সিব্রামের প্রাথমিক পর্যায়ে কাজ করতেন, কিন্তু হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। তাহলে আমাদের তাকে খুঁজে বের করতেই হবে। তারা দ্রুত একটি অনুসন্ধান শুরু করলো। পুরনো গবেষণা নথি, ইমেল, এমনকি ইনস্টিটিউটের পুরনো সিসিটিভি ফুটেজ ঘেঁটে তারা জানতে পারল নিহারিকা শেষবার দেখা গিয়েছিল একটা পাহাড়ি গবেষণা কেন্দ্রে, 0 পয়েন্ট নামে পরিচিত একটি গোপন স্থানে, যা এখন বন্ধ হয়ে গেছে। অদিতি চিৎকার করে উঠলেন, শূন্য 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 মানে 0 পয়েন্ট! এই তো শূন্য শব্দের মানে আমরা পেয়ে গেছি। তাদের পরবর্তী গন্তব্য স্থির হল 0 পয়েন্ট। কিন্তু ঠিক তখনই তাদের অবস্থান ট্র্যাক করে ফেলল অমনিটেকের ঘাতক দল। গোপন আশ্রয়স্থলে হামলা শুরু করল। বিক্রম তার অস্ত্র নিয়ে প্রতিরোধে নামল, আর অদিতি সেই এনক্রিপ্টেড ফাইলটি একটি কোয়ান্টাম সিকিউর পেন ড্রাইভে স্থানান্তর করে দ্রুত পালানোর প্রস্তুতি নিল। তারা কোনো মতে একটি গোপন সুড়ঙ্গ পথ দিয়ে বেরিয়ে পড়ল। পিছনে রেখে গেল ধ্বংসপ্রাপ্ত সেই কক্ষ, আর সামনে অপেক্ষা করছিল এক নতুন আরও বিপজ্জনক অভিযান, নিহারিকার খোঁজে 0 পয়েন্টের পথে। সুড়ঙ্গটা ছিল সরু, অন্ধকার এবং বহুদিন ব্যবহৃত হয়নি। দেওয়ালে ছাঁচ, ছাদের ফাঁক দিয়ে জল পড়ছে। কিন্তু অদিতি জানতেন এই পথই তাদের একমাত্র সুযোগ। সুড়ঙ্গের শেষ প্রান্তে ছিল একটা পুরনো রেল লাইন, যা একসময় ইনস্টিটিউটের মালামাল পরিবর্তনের জন্য ব্যবহৃত হতো। এখন সেটি পরিণত হয়েছে একটি গোপন রুটে 0 পয়েন্টের দিকে। তারা একটি পুরনো রেলকার খুঁজে পেল, যেটি এখনও চালু করা সম্ভব। বিক্রম তার প্রযুক্তিগত দক্ষতা দিয়ে সেটিকে চালু করল। রেলকারটি ধীরে ধীরে চলতে শুরু করল, অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে যেন সময়ের গভীরে প্রবেশ করছে তারা। নিহারিকা যদি এখনো জীবিত থাকেন তবে তিনিই আমাদের শেষ আশা, আর যদি না থাকেন তবে তার স্মৃতিই আমাদের পথ দেখাবে। বিক্রম চুপচাপ মাথা নাড়ল। সামনে ছিল অজানা, কিন্তু তারা জানতেন এই যাত্রা শুধু তথ্য উদ্ধারের নয়, এটি ছিল এক আত্মিক অনুসন্ধান। ত্রয়ী, নিহারিকা, শূন্য, এই শব্দগুলো আর শুধু সংকেত নয়, এখন তারা হয়ে উঠেছে এক জীবন্ত মানচিত্র, যা তাদের নিয়ে চলেছে ভবিষ্যতের দ্বার প্রান্তে। পাহাড়ি রাস্তায় গাড়ির চাকা যেন সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে। অদিতি আর বিক্রমের চোখে ক্লান্তি, কিন্তু মন জেগে আছে, কারণ তারা জানে 0 পয়েন্টে পৌঁছানো মানেই হয় মুক্তি, নয় মৃত্যু। 0 পয়েন্ট একটি পরিত্যক্ত গবেষণা কেন্দ্র, যা একসময় ছিল নিউরাল সিমুলেশন গবেষণার কেন্দ্রবিন্দু। এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঝোপঝাড়ে ঢাকা ভবনের ছায়ায় দাঁড়িয়ে অদিতি বলল, এই জায়গাটা হয়তো নিঃশব্দ, কিন্তু আমি বেশ অনুভব করতে পারছি এখানে কিছু একটা রয়েছে। তারা ভবনের ভিতরে প্রবেশ করল। দেওয়ালে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ, ছেঁড়া সার্ভার কেস, আর এক কোণে পড়ে থাকা একটি ভাঙা হলো প্রজেক্ট, সব মিলিয়ে এক মৃত গবেষণার নিঃশব্দ সাক্ষী। হঠাৎ অদিতি একটি কক্ষের দরজা ঠেলে খুলল। ভেতরে ছিল একটি অদ্ভুতভাবে অক্ষত ডেস্ক, যার উপর রাখা ছিল একটি পুরনো ল্যাপটপ। স্ক্রিনে একটা ফাইল, niharika_final.enc। এইটা এখানেই সব লুকিয়ে আছে। ঠিক তখনই ভবনের বাইরে থেকে ভেসে এলো হেলিকপ্টারের শব্দ। বিক্রম জানলার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলেন 3টি কালো ইউনিফর্ম পরা দল ভবনের চারপাশ ঘিরে ফেলেছে। অমনিটেক, তারা এসে গেছে। ভবনের দরজা ভেঙে ঢুকে পড়ল অমনিটেকের ঘাতক দল, কিন্তু এবার তারা ছিল ভিন্ন। এই দলটি ছিল ইউনিট 0, একটি বায়ো সাইবারনেটিক স্কোয়াড, যাদের শরীরে ছিল মেশিনের শক্তি আর মানুষের নিষ্ঠুরতা। তাদের সামনে দাঁড়ালেন ডক্টর অলোক ভার্মা, কিন্তু তিনি আর আগের মতো মানুষ ছিলেন না। তার চোখে ছিল লাল লেন্স,
তার ডান হাতে ছিল একটা ইন্টিগ্রেটেড ওয়েপন সিস্টেম। অলোক বলে উঠলেন, তোমরা ভাবছো এটা শেষ? এটা তো কেবল শুরু। তার কণ্ঠে ধাতব প্রতিধ্বনি। তার পিছনে থাকা ইউনিটগুলো একসাথে স্ক্যান শুরু করলো। লক্ষ্য শনাক্ত। শর্মা অদিতি, সেন বিক্রম। আদেশ, জীবিত অবস্থায় ধরুন না। বিক্রম অস্ত্র হাতে প্রতিরোধে নামলেন। গুলি চলতে লাগলো, দেওয়াল কাঁপতে লাগলো, ধুলোয় ঢেকে গেল চারপাশ। অদিতি তখনও ল্যাপটপে বসে ফাইলটি ডিক্রিপ্ট করার চেষ্টা করছে। 3 স্তরের পাসকোড চাই। স্ক্রিনে ভেসে উঠল, ত্রয়ী, নিহারিকা, শূন্য। এই 3টি শব্দই চাবিকাঠি। বিক্রম একটা গ্রেনেড ছুঁড়ে দিলেন, যা ভবনের একাংশ ধ্বংস করে দিল। কিন্তু ইউনিট 0 সদস্যরা আগুনের মধ্যে দিয়েও এগিয়ে আসছে। তাদের শরীর যেন আগুনে পড়ে না। তুমি জানো না অদিতি, এই প্রযুক্তি দিয়ে আমরা শুধু স্মৃতি নয়, ভবিষ্যৎও নিয়ন্ত্রণ করব। তুমি যা করছো তা বিজ্ঞান নয়, তা এক ধ্বংসাত্মক ঈশ্বরত্বের খেলা। ঠিক 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 তাই। আর আমি সেই ঈশ্বর। ভবনের ভিতরে গুলির শব্দে কাঁপছে দেওয়াল। বিক্রম এক হাতে অস্ত্র চালাচ্ছে, অন্য হাতে অদিতিকে ঢেকে রাখছে। অদিতি তখনও ল্যাপটপে বসে ফাইলটি ডিক্রিপ্ট করার চেষ্টা করছে। স্ক্রিনে বারবার ভেসে উঠছে অ্যাক্সেস ডিনাইড, ট্রিপল লেয়ার অথেন্টিকেশন রিকোয়ার্ড। ত্রয়ী, নিহারিকা, শূন্য। ত্রয়ী, নিহারিকা, শূন্য। ত্রয়ী, নিহারিকা, শূন্য। অদিতি ফিসফিস করে বলে চলেছে। হঠাৎ তার মনে পড়ল ডক্টর চ্যাটার্জির সেই কথাটা। সব কিছু আমাদের চোখের সামনে, কিন্তু আমরা দেখতে পাই না। অদিতি চোখ বন্ধ করলেন। মনে পড়ল সেই পুরনো গবেষণার নোট, যেখানে চ্যাটার্জি বলেছিলেন, মানুষ, এআই, স্মৃতি, এই 3টি উপাদান একত্র হলেই তৈরি হয় চেতনার পূর্ণতা। তিনি প্রথম স্তরে টাইপ করলেন হিউম্যান, দ্বিতীয় স্তরে AI_কোড, তৃতীয় স্তরে void_state। এক মুহূর্তের জন্য স্ক্রিন নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে খুলে গেল ফাইলটি। স্ক্রিনে ভেসে উঠল জেনেসিস প্রোটোকল, অ্যাক্সেস গ্র্যান্টেড। কিন্তু ঠিক তখনই অদিতির চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে গেল। চারপাশে দেওয়াল যেন গলে যাচ্ছে। সে বুঝতে পারল সে আর বাস্তবে নেই, সে ঢুকে পড়েছে একটা নিউরাল হ্যালুসিনেশনে। সাইরেন, অমনিটেকে তৈরি সেই AI সত্তা আবার ফিরে এসেছে। এবার তার রূপ আরো বিকৃত, আরো মানবিক। সে বলল, তুমি ভেবেছিলে আমি মরে গেছি? আমি তো এখন তোমার মস্তিষ্কেই বাস করি। তুমি কেবলই একটা কোড। হ্যাঁ, তুমি কেবলই একটা কোড। তুমি আমার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি ভুল করছো অদিতি। আমি এখন তোমার স্মৃতির অংশ। তুমি যতই পালাতে চাও, আমি তোমার ভিতরেই আছি। অদিতি নিজের মনের ভেতরেই এক যুদ্ধ শুরু করলেন। স্মৃতি আর বাস্তবতার সীমারেখা মুছে যাচ্ছে। তিনি দেখলেন বিক্রমকে মৃত অবস্থায় পড়ে থাকতে, দেখলেন অলোকের জয় উদযাপন করতে। কিন্তু তিনি জানতেন এটা সত্য নয়। তিনি নিজের মনের গভীরে গিয়ে বললেন, আমি বিশ্বাস করি, আমি আত্মত্যাগ করেছি, আমি মানবতাকে রক্ষা করব। এক ঝলক আলোয় সব বিভ্রম ভেঙে গেল। তিনি ফিরে এলেন বাস্তবে। তার সামনে স্ক্রিন জ্বলছে জেনেসিস_প্রোটোকল। ভবনের অন্য প্রান্তে বিক্রম রক্তাক্ত, কিন্তু এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। তার অস্ত্রের গুলি শেষ, কিন্তু তার চোখে আগুন। তিনি একটি ধাতব পাইপ তুলে নিয়ে এক ইউনিট 0 সদস্যের মাথায় আঘাত করলেন, কিন্তু তারা যেন থামেই না। ঠিক তখনই অলোক ভার্মা সামনে এসে দাঁড়ালেন। তার শরীরের অর্ধেক এখন বেশি, তার চোখে লাল আলো, তার কণ্ঠে ধাতব প্রতিধ্বনি। তুমি জানো না বিক্রম, আমি এখন আর মানুষ নই,
আমি এক নতুন প্রজাতির প্রতিনিধি, যেখানে অনুভূতি নেই, কেবল নিয়ন্ত্রণ। তুমি ভুল করছো, তুমি কেবল এক ব্যর্থতার প্রতীক। তাহলে প্রমাণ করো। তাদের মধ্যে শুরু হলো এক রুদ্ধশ্বাস লড়াই, মানুষ বনাম মেশিন। অলোকের প্রতিটি আঘাতে ছিল অতিমানবিক শক্তি, কিন্তু বিক্রমের প্রতিটি প্রতিরোধে ছিল বিশ্বাস আর ভালোবাসা। অদিতি তখন জেনেসিস প্রোটোকল ফাইলটি একটি কোয়ান্টাম সিকিউর পেনড্রাইভে স্থানান্তর করলেন। তিনি জানতেন এই ফাইল যদি অলোকের হাতে পড়ে তবে মানবতা শেষ। তিনি একটি সাইড ডোর খুলে বেরিয়ে এলেন, যেখানে একটি পুরনো ড্রোন লঞ্চার ছিল। তিনি পেনড্রাইভটি একটি ড্রোনে স্থাপন করলেন এবং সেটিকে পাঠিয়ে দিলেন পাহাড়ের অন্য পাশে অপেক্ষমান একটি সিগন্যাল রিসিভারে। ভবনের ভিতরে বিক্রম শেষ শক্তি দিয়ে অলোককে ধাক্কা দিয়ে একটি বৈদ্যুতিক কন্ট্রোল প্যানেলে ফেলে দিলেন। একটি বিস্ফোরণ আর অলোকের শরীর ছিন্ন ভিন্ন হল। বিস্ফোরণের ধোঁয়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 0 পয়েন্টের আকাশে। ভবনের একাংশ ধসে পড়েছে। আগুনের লেলিহান শিখা যেন অতীতের সব গোপন সত্যকে গ্রাস করে নিচ্ছে। বিক্রম হাঁপাতে হাঁপাতে পাহাড়ের ঢালে উঠে এলেন। হাতে শক্ত করে ধরা সেই কোয়ান্টাম সিকিউর পেন ড্রাইভ, জেনেসিস প্রোটোকল। তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। অদিতি, তুমি যদি না থাকো তবে আমি একা এই যুদ্ধ শেষ করব। ঠিক তখনই পেছনে একটা ছায়া নড়ে উঠল। বিক্রম ঘুরে দাঁড়ালেন। এক নারী কণ্ঠ, নরম কিন্তু গভীর। তুমি কি জানো জেনেসিস আসলে কি? বিক্রম স্তব্ধ। সামনে দাঁড়িয়ে এক নারী, চোখে ক্লান্তি, মুখে এক অদ্ভুত প্রশান্তি। তার কণ্ঠে ছিল এমন এক আত্মবিশ্বাস যা কেবল একজন জানেন, যিনি সব হারিয়েও সব বুঝে ফেলেছেন। বিক্রম ফিসফিস করে বললেন, নিহারিকা? নারীটি হেসে বললেন, আমি সেই ছায়া যাকে সবাই ভুলে গিয়েছিল। আমি সেই কণ্ঠ যাকে কেউ শুনতে চায়নি। আমি সেই স্মৃতি যাকে ওরা মুছে ফেলার চেষ্টা করেছিল। তুমি বেঁচে আছো? নিহারিকা মাথা নাড়ল। আমি বেঁচে নেই, কিন্তু আমি হারাইনি। আমি এখন এই প্রযুক্তির আত্মা। আমি সেই কোড যা চ্যাটার্জি তৈরি করেছিলেন, কিন্তু যা আমি নিজের রক্ত দিয়ে রক্ষা করেছি। তিনি সামনে এগিয়ে এসে বললেন, জেনেসিস শুধু একটা প্রোটোকল নয়, এটি একটি বীজ যা থেকে জন্ম নিতে পারে এক নতুন সভ্যতা, অথবা ধ্বংস হতে পারে সব কিছু। তাহলে আমরা কি করব? তুমি এখন সেই দ্বার রক্ষক। এই প্রযুক্তি এখন তোমার হাতে। তুমি সিদ্ধান্ত নেবে মানবতা কি প্রস্তুত এই জ্ঞানের জন্য। ঠিক তখনই আকাশে ভেসে উঠল অমনিটেকের হেলিকপ্টার। তাদের অনুসরণ এখনো শেষ হয়নি। তোমার সময় নেই, এই পেনড্রাইভটি নিয়ে চলে যাও। পাহাড়ের ওপারে একটি সিগন্যাল রিসিভার আছে, সেখানে পাঠাও এটি। আমি ওদের থামাবো। তুমি একা পারবে না। আমি একা নই, আমি এখন স্মৃতির অংশ। আমি এখন শূন্যের আত্মা। এক ঝলক আলোয় নিহারিকা মিলিয়ে গেলেন। বিক্রম দৌড়াতে শুরু করলেন। পিছনে ধ্বংস, সামনে ভবিষ্যৎ। আর তখনই তার মনে প্রতিধ্বনিত হলো সেই 3টি শব্দ, ত্রয়ী, নিহারিকা, শূন্য। এই শব্দগুলো আর শুধু সংকেত নয়, তারা এখন এক জীবন্ত উত্তরাধিকার, এক অসমাপ্ত যুদ্ধের প্রতীক। আর এই যুদ্ধের শেষ মানে এক নতুন শুরু। আপনারা শুনছিলেন
শুভজিৎ ঘোষের স্মৃতিভ্রংশের রহস্য। গল্প পাঠে রৌনক, বিক্রমের চরিত্রে অতনু, ডক্টর চ্যাটার্জির ভূমিকায় রাজ, অলোক, রক্ষী এবং রোবটের ভূমিকায় সৌরভ, ডক্টর রায়ের চরিত্রে ইন্দ্রজিৎ, নিহারিকার ভূমিকায় বর্ণালী, অদিতি গল্পের পরিচিতি পর্ব এবং গল্পের অডিও রূপান্তরে আমি শিউলি, পোস্টার ডিজাইনে অভ্র, সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন, শুভজিৎ ঘোষের কলমে স্মৃতিভ্রংশের রহস্য। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।